আগেই কথা দিয়েছিলাম যে পরের পর্বে আমরা শুরু করব ফাইনাইট ভার্বের সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করে সেন্টেন্সে চলে যাব এবং সেইখান থেকে টেক্সট পড়ার সময়তে আমরা তার কি উপযোগিতা পাই সে ব্যাপারটা একটু দেখে নেব। আচ্ছা, আপাতত দেখা যাক আমরা ফাইনাইট ভার্ব বলতে আমরা আগে ভার্ব ঠিকঠাক চিনি কিনা বা বুঝি কিনা। আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্ররা ভার্ব ব্যাপারটা বোঝে, অতএব ভার্ব নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না, বলছি না। তবে একটা জিনিস, ছোট্ট একটা ভার্বের উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক গো, এই ভার্বটা মানে আমরা জানি যাওয়া। অ্যাকচুয়ালি শুধু গো বললে হয় না, টু গো বলতে হয়। এখন টুটা আমরা এখন বলছি না। টুটা বলছি না কেন, তার বিষয়টা পরে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আপাতত গো এর কতগুলো ফর্ম হয় আমরা জানি। অনেকেই তোমরা এখন মনে মনে বলছো গো ওয়েন্ট গান, এই পর্যন্ত তো অনেকেই জানে। এটা প্রায় ধারাপাত মুখস্থ করার মতো আমরা জানি। গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, এরকম অনেক রাইট রোড রিটেন, প্লে প্লেড প্লেড, ইট এট ইটেন, এরকম চলতে থাকে, বলতে পারো অনেকে। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম, এইটা পাস্ট টেন্সের ফর্ম, এইটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যখন পাস্ট পার্টিসিপল বললাম তখন অনেকের মাথায় আসা উচিত যে পার্টিসিপলের আগে পাস্ট যখন বলা হচ্ছে তাহলে কি পার্টিসিপলের আগে প্রেজেন্ট বা প্রেজেন্ট পার্টিসিপল এরকম হতে পারে? অনেকেই তোমরা জানো হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কী করে হয় না, এই গো এর সঙ্গে একটা আইএনজি লাগিয়ে দিলেই হয়ে যায়। তোমরা জানো আইএনজি একটা সাফিক্স, আর গো হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি লাগিয়ে দিলে যে ফর্মটা পাই, অর্থাৎ গোয়ের ক্ষেত্রে গোয়িং, এটা প্লেয়ের ক্ষেত্রে কী হবে, প্লেয়িং হবে। ইটের ক্ষেত্রে কী হবে, ইটিং হবে। রাইটের ক্ষেত্রে রাইটিং হবে। আমি আর বিস্তারিত আরও বেশি উদাহরণ বাড়াচ্ছি না, তোমরা নিজেরা মনে মনে এটা বুঝে নাও। তাহলে আমরা আপাতত দেখতে পাচ্ছি গো, ওয়েন্ট, গান, গোয়িং, এই চারটে ফর্ম যে কোনো ভার্বের হতে পারে। এখন এই চারটে ফর্মের মধ্যে কোন কোন ফর্মকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে গণ্য করব? ডাইরেক্ট গো এবং ওয়েন্ট, একে আমি সংক্ষেপে FV লিখছি, ফাইনাইট ভার্ব হিসেবে গণ্য করে নেব। অর্থাৎ সেন্টেন্সে যদি দেখি ডাইরেক্ট গো এবং ওয়েন্ট আছে, যে কোনো সেন্টেন্স, যেমন আই গো টু স্কুল, হি ওয়েন্ট টু মার্কেট, তো এই দুটো সেন্টেন্সে কিন্তু গো এবং ওয়েন্ট পাচ্ছি, অর্থাৎ গো এবং ওয়েন্ট ফাইনাইট ভার্ব হিসেবে আছে। এবার গান এবং গোয়িং কীভাবে থাকে? সচরাচর সেন্টেন্সে এই যে দুটো পার্টিসিপল, অর্থাৎ একটা পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, এই দুটো পার্টিসিপলের আগে বি ভার্ব লাগাতে হয়। অর্থাৎ বি ভার্ব বলতে আমরা কী জানি? আচ্ছা, এই বোর্ডটার আমি ওই দিকে একটু বি ভার্ব নিয়ে আলাদা করে বলছি, তোমরা এটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা জানি যদি বি ভার্বের একটা এরকম ডায়াগ্রাম করি, তাহলে বি ভার্বে আমরা পাবো অ্যাম, ইজ, আর, এইটা প্রেজেন্ট টেন্সের জন্য। পাস্ট টেন্সের জন্য যে পাবো আমরা ওয়াজ এবং ওয়্যার, এটা পাস্ট টেন্সের জন্য। আমরা বিং পাবো, অনেকে প্যাসিভ ভয়েস করতে গিয়ে বিং ব্যবহার করেছো। বিন পাবো, এটাও প্যাসিভ ভয়েস ব্যবহার করতে গিয়ে ব্যবহার করেছো এর আগে। শুধুমাত্র বি পাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ বি ভার্ব নিজেও অনেক সময়তে ভার্বের আগে বসে যায়। সেসব উদাহরণে যেতে গেলে ভয়েসের চ্যাপ্টারটা আলোচনা করতে হবে। আপাতত তোমরা ভয়েসটা জানো, আমি আগেই ধরে নিয়েছি, অতএব ওই চ্যাপ্টারে আমি ডিটেলে যাচ্ছি না। আরেক ধরনের ভার্ব আমরা জানি হ্যাভ ভার্ব। এর প্রেজেন্ট ফর্মে আমরা কি পাই? হ্যাভ বা হ্যাজ। এখন কখন হ্যাভ বসে, কখন হ্যাজ বসে, সেটা সাবজেক্ট অনুসারে সে আলোচনা তোমরা নিশ্চয়ই জানো, আমি সে আলোচনাতেও যাচ্ছি না। আর একটা পাস্ট টেন্সের জন্য থাকে হ্যাড। এছাড়া আমি শ্যাল উইল বলছি না, কারণ শ্যাল উইল কিন্তু সবসময়তেই হয় শ্যাল গো হবে, না হলে উইল গো হবে, কিন্তু ওয়েন্টের আগে শ্যাল গো উইল গো হয় না। আর অথবা এই সবগুলো যখন ব্যবহার হবে তখন কিন্তু শ্যাল এই বি ভার্বের কোনো একটা নিয়ে নেবে। কোনো একটা বলতে অধিকাংশ ক্ষেত্রে বা অলমোস্ট 100% ক্ষেত্রে বি ভার্বটাই নিয়ে নেয়। তোমরা জানো শ্যালের পরে বি থাকে, তারপরে ভার্বের একটা ফর্ম থাকতে পারে। এখন আপাতত এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এদের সঙ্গে একটা কোলাবোরেশন করে বা কম্বাইন করে যখন এই দুটো ভার্ব ব্যবহৃত হয়, খুব ভালো করে খেয়াল রাখবে, তখন তারা ফাইনাইট ভার্ব হিসেবে গণ্য হবে। নচেত শুধুমাত্র গান ফাইনাইট ভার্ব নয়, সে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু তাকে ফাইনাইট ভার্ব হতে গেলে এই শর্তগুলো পূরণ করতে হবে। বা গোয়িংয়ের ক্ষেত্রেও একই কথা বলা চলে। আমি প্রথমে বলেছিলাম টু কথাটা, এইটা একটু ক্লিয়ার করে দিই। এখন টু কিন্তু তার দুটো পরিচয় আছে, তোমরা জানো। একে একটা পরিচয় আমরা বলি প্রিপোজিশন, আর একটা পরিচয় আছে ইনফিনিটিভ। যখন প্রিপোজিশন হবে
তখন টু এর পরে সবসময়তে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা সবসময় মাথায় রাখবে, একটু প্রসঙ্গান্তরে বলছি, সবসময় মাথায় রাখবে প্রিপোজিশনের পরে যদি কখনো কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয়, সেটা যে কোনো প্রিপোজিশন হতে পারে। এখানে টু আলোচনা করছি মানে শুধু এই নয় যে টু এর ক্ষেত্রে ব্যাপারটা একমাত্র প্রযোজ্য, তা নয় কিন্তু। টু ছাড়া আরও কত রকম প্রিপোজিশন আছে তোমরা জানো, ফর আছে, অ্যাট আছে, বাই আছে, উইথ আছে, আউট আছে, এটসেট্রা, ইন আছে, ইন টু আছে। তো এই সমস্ত প্রিপোজিশনের পরে যদি কখনো কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ মাস্ট। তাহলে যদি টু কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ গোয়ের ক্ষেত্রে গোয়িং, প্লেয়ের ক্ষেত্রে প্লেয়িং, রাইটের ক্ষেত্রে রাইটিং, এটা হতে হবে। আর যদি টু ইনফিনিটিভ হয় সেক্ষেত্রে টু এর পরে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা থাকবে, যেমন টু গো বলেছিলাম, টু প্লে, টু রাইট, টু ওয়াক, টু ইট, টু স্লিপ, টু রিড। এরা ইনফিনিটিভ নিয়ে তখন ওরা ইনফাইনাইট ভার্ব হয়ে যাবে। আমি প্রথমে বলেছিলাম ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্ব, আমি কিন্তু ইনফাইনাইট ভার্বের কথা বলিনি। তারপরে ইনফাইনাইট ভার্ব কিন্তু একদিক থেকে খুব সোজা, যে কোনো ফাইনাইট ভার্বের আগে যদি টু থাকে, স্পেসিফিক্যালি টু, তাহলে সেইটা মিলেমিশে হবে ইনফাইনাইট ভার্ব। আমরা কিন্তু ইনফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ডিপেন্ডিং অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্বস উই ক্যান ক্লাসিফাই সেন্টেন্সেস ইন্টু 3 ডিফারেন্ট টাইপস। তার মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি আরেকবার রিপিট করে মনে করিয়ে দিলাম। আপাতত এই ব্যাপারটা আমি আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এইবার একটু বোর্ডটা মুছে পরের যে অধ্যায় সেখানে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, আবার রিপিট করে দিই। ডিপেন্ডিং অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্বস, আমাদের হাতে করকম সেন্টেন্স আমরা পেতে পারি টেক্সট পড়তে, যে কোনো টেক্সট পড়তে পড়তে 3 ধরনের সেন্টেন্স পেতে পারি। কী কী সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এইবার চলে আসি ডাইরেক্ট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে সেন্টেন্সকে আমরা ভাগ করে নিচ্ছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি সবার আগে কম্পাউন্ড সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিচ্ছি, হালকা অল্প দু একটা কথা বলে বাদ দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স চেনা খুব সোজা, যেখানে এই অ্যান্ড, বাট, এই সমস্ত কনজাংশনগুলো থাকে। তোমরা জানো, তোমরা অনেক আগে সেই ছোটোবেলাতে 5-6-এ পড়ার সময়তে তোমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছো সেখানে কনজাংশন পড়েছো। কনজাংশন যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ একাধিক সেন্টেন্সকে যখন জোড়ার কাজ করে যে ওয়ার্ডগুলো করে তারা হচ্ছে অ্যান্ড বাটের মতো ওয়ার্ড। কোনো সেন্টেন্সে যখন অ্যান্ড বাট দেখতে পাবে, এবং খালি দেখতে পেলেই হবে না, খুব সতর্ক থাকবে একটা ব্যাপারে, অ্যান্ড বাট থাকলেই হবে না, অ্যান্ড বাটের আগে এবং মানে তার আগে এবং পরে দুটো সম্পূর্ণ আলাদা সেন্টেন্স থাকতে হবে, যেই সেন্টেন্সগুলোকে আবার সিম্পল বা কমপ্লেক্স এরকম করে ভেঙে দেওয়া যেতে পারে। অতএব কম্পাউন্ড সেন্টেন্সটা কিন্তু চেনা একদিক থেকে খুবই ইজি, যখন অ্যান্ড বাট দেখতে পাবে এবং একটু নজর করলে, ক্লাস 10 মানে তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমরা একটু নজর করলে বুঝতে পারবে যে অ্যান্ডের আগে বা অ্যান্ডের পরে, বাটের আগে বা বাটের পরে যে সেন্টেন্সগুলো আছে তাদের নেচারটা কী। সেই নেচারটা কিন্তু মূলত সিম্পল এবং কমপ্লেক্স এই দুটোতে ভাগ করা যায়। এবার চলে এসো সিম্পল কমপ্লেক্সে। সিম্পলে আমরা ফাইনাইট ভার্ব একটা মাত্র পাবো, একটা মাত্র, অনলি ওয়ান। যেমন একটা উদাহরণ হিসেবে বলছি, আই গো টু স্কুল। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? গো একটা মাত্র ফাইনাইট ভার্ব, টুটা কিন্তু এখানে প্রিপোজিশন, কারণ স্কুলের আগে বসে হয়েছে, স্কুল কিন্তু কোনো ভার্ব নয়। তাহলে ফাইনাইট ভার্ব যদি একটা মাত্র থাকে সেই সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল, একেবারে সিম্পল, মানে এর মধ্যে কোনো বাড়তি কোনো ঝকমারি নেই, কোনো আড়ম্বর নেই, তাই তাকে সিম্পল বলা হচ্ছে। আর কমপ্লেক্স, তোমরা জানো কমপ্লেক্স কথাটা বাংলা মানে হচ্ছে জটিল, বাংলাতে তোমরা পড়েছো জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে। যে কোনো ভালো লেখা, ভালো ইংরেজি কম্পোজিশনে তোমরা দেখবে যারা কমপ্লেক্স সেন্টেন্স খুব ভালো লিখতে পারে তাদের ইংরেজির দখলটাকে যথেষ্ট ভালো বলে ধরে নেওয়া হয়। কেন না, কমপ্লেক্স সেন্টেন্সকে হ্যান্ডেল করতে গেলে অনেক বিষয় একটু ভালো করে নজর রাখতে হয়। তোমরা যেমন ভিডিও গেম খেলতে গিয়ে কী করো, দেখবে ডাইনে বায়ে ওপরে নিচে সেন্টার খুব ভালো করে সিঙ্ক্রোনাইজ করতে হয়। টেক্সট পড়ার সময় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটু বেশি করে কনসেন্ট্রেট করবে। কেন না, কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমত একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে মোর দ্যান ওয়ান এফভি, একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে। যে কটা ফাইনাইট ভার্ব থাকবে তার থেকে একটা কম, একটা কম মানে ওয়ান লেস লিঙ্কার থাকবে। এখন লিঙ্কার বিষয়টা কি সেটা একটু চট করে বলে নিই, তোমরা ওয়ার্ডগুলো সবাই চেনো, লিঙ্কারে আমি বিশদে যাচ্ছি না।
যেমন তোমরা জানো দ্যাট ওয়ার্ডটা চেনা ওয়ার্ড, লিঙ্কার। তোমরা জানো ইফ, হোয়েন, অ্যাজ, এগুলো সব চেনা ওয়ার্ড, মানেও জানো, মানে বলছি না। কিংবা ধরো বিকজ, কিংবা ধরো হু, হোয়াই, হোম, এটসেট্রা, অর্থাৎ WH ওয়ার্ড। এইগুলো মূলত লিঙ্কার। এখন একটু আগে আমি বললাম কনজাংশন একটা ওয়ার্ড, আর লিঙ্কারও একটা ওয়ার্ড। দুটো ওয়ার্ডের মধ্যে তফাৎটা কি? দুটো ওয়ার্ডের মধ্যে তফাৎ হচ্ছে গিয়ে কনজাংশন বসে দুটো সেন্টেন্সকে জোড়ে, আর লিঙ্কার জোড়ে কাকে? ক্লজকে। তাহলে এইখানে তোমাদের একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে তাহলে আবার ক্লজকে জুড়ছে, কমপ্লেক্স সেন্টেন্স মানে ক্লজকে জুড়ছে, কম্পাউন্ড সেন্টেন্স মানে সেন্টেন্সকে জুড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আগে আমাকে ক্লজটা বুঝতে হবে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স বোঝা মানে ক্লজ বোঝা। আমি আজকে এই পর্বে ক্লজ পর্যন্ত থাকলো, পরের পর্বে আমি এই ক্লজ থেকে আলোচনা করে টেক্সটে ঢুকে যাব। তোমাদের আবার বলছি, এই পর্ব যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে প্রশ্ন করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।